সবাইকে স্বাগত আজকে ব্লাস সংলাপে। আজকে আমরা এসেছি এখানে কথা বলতে নারী চা শ্রমিকদের আইনগত এবং সামাজিক সুরক্ষা নিয়ে। আমার সঙ্গে দুজন বিশেষজ্ঞ আছেন। একজন তামান্না সিং বারাই, যিনি চা বাগানে নারী শ্রমিকদের সাথে দীর্ঘদিন কাজ করছেন এবং এখন দলিত নারী ফোরামের প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছেন। আরো আছেন আমাদের সঙ্গে অ্যাডভোকেট তাজুল ইসলাম, উনি সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট এবং এই জনগোষ্ঠীদের নিয়ে ওনার দীর্ঘদিনের কাজ আছে। আমরা আজকে যদি কথা বলতে চাই, শুরু করতে চাই আপনাকে নিয়ে তামান্না। না, আপনি তো দলিত নারী ফোরামের সঙ্গে যুক্ত আছেন, কিন্তু আপনি দীর্ঘদিন চা বাগানে সাথে জড়িত, চা বাগানেই আপনার বেড়ে ওঠা, সেই সম্পর্কে যদি বলেন আপনার অভিজ্ঞতা থেকে। ধন্যবাদ আপাকে আমাকে এইরকম সুন্দর একটি প্রোগ্রামে সুযোগ করে দেওয়ার জন্য, কথা বলার জন্য, এবং ধন্যবাদ আমি ব্লাসকেও জানাচ্ছি। আসলে আমি আমার যে বাড়ি, আমি যেখানে থাকি সেটা হচ্ছে ভুরভুরিয়া চা বাগান, শ্রীমঙ্গল। এবং হচ্ছে চা বাগান আপনারা জানেন বাংলাদেশে হচ্ছে প্রায় সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলে হচ্ছে অনেকগুলো চা বাগান আছে। তো এই চা বাগানে যারা চা জনগোষ্ঠী আছেন, ওনারা হচ্ছে আপনারা ব্রিটিশ পিরিয়ড থেকে প্রায় 200 বছর ধরে চা বাগানে বসবাস করছে। এবং ব্রিটিশ পিরিয়ড থেকে প্রায় 200 বছর ওখানে যারা আছেন জনগোষ্ঠী। জি, আচ্ছা। এবং হচ্ছে ব্রিটিশরা হচ্ছে আপনার ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল থেকে চা জনগোষ্ঠীদেরকে চা বাগানে কাজ করার জন্য প্রথমে হচ্ছে 1834 সনের দিকে আসামে নিয়ে আসেন, মাইগ্রেট করে। এবং তারপর হচ্ছে বাংলাদেশের আমাদের বাংলা যে অঞ্চলটা আছে, এই অঞ্চলে হচ্ছে আপনার সিলেট আর চট্টগ্রামে হচ্ছে কম মজুরিতে চা শ্রমিকদেরকে চা বাগানে বিভিন্ন কাজে নিয়োজিত করেন। হ্যাঁ, মানে ওইটাই আপনার কাছে শুনতে চাচ্ছিলাম যে আসলে ওনারা তো এখানে দীর্ঘদিন ধরে আছেন। এবং ধরুন চা বাগানে আমরা যখন দেখি যে সবাই আসলে, আমরা মনে করি কেউ বেড়াতে গেলে, ঘুরতে গেলে চা বাগানে যেতে খুব ভালোবাসে, বাড়িতে খুব সুন্দর পরিপাটি একটা জায়গা। কিন্তু আপনি যেহেতু কাছ থেকে দেখেছেন, সেখানেই বেড়ে ওঠা, ওখানে চা শ্রমিকদের মানে যারা কাজ করছেন তাদের অবস্থাটা কি? আসলে আমরা তো বাইরের থেকে হয়তো দেখতে পাই, কিন্তু ভিতরে তাদের অবস্থাটা যদি একটু বলেন। জি, আসলে চা বাগান মানে খুব সুন্দর একটি জায়গা, যেখানে হচ্ছে চা শ্রমিকদের মানে ঘাম ঝরা, মানে রক্ত দিয়ে এই চা বাগানগুলো মানে তৈরি হয়েছে। ব্রিটিশের শাসন ছিল, তারপরে হচ্ছে আপনার এখনো শাসন আছে, শাসন শোষণ এখনো আছে। তো আপনার বাইরে থেকে অনেক সুন্দর, কিন্তু আসলে ভিতরে চা শ্রমিকদের যে জীবন অবস্থা সেটা আসলে ততটা সুন্দর নয়, খুবই মানে খুবই কষ্টকর। এটা যদি একটু বলেন, যেমন এতদিন ধরে আছেন, ওনাদের যে থাকার জায়গা, হ্যাঁ, বা ওনাদের যে অন্যান্য সুযোগ সুবিধা, আমরা তো জানি একটা জায়গায় বড় বৈষম্য আমাদের দেখতে পাই শ্রমিকদের মধ্যে। নারী শ্রমিক যখন হয় এবং যারা কাজ করছেন মানে শ্রমিক হিসাবে, তাদের কিন্তু একটা মজুরি বৈষম্য তো আছেই নারী শ্রমিকদের বিষয়ে। কিন্তু আমি এটা মানে আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে যারা এত দীর্ঘদিন ধরে এক জায়গায় আছেন, তারপরেও তাদের বাসস্থান বা অন্যান্য সুযোগ সুবিধাগুলো কতটুকু আসলে দেওয়া যাচ্ছে এখন পর্যন্ত? আসলে হচ্ছে যে চা বাগান আপনার বিভিন্ন কোম্পানি এবং হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানি এবং কিছু জাতীয় কোম্পানি, তারপরে হচ্ছে সরকারের মাধ্যমে লিজ সিস্টেমে চলছে। তো আপনার চা বাগানে যে থাকার যে বিষয়টা, বাসস্থান, এটা আসলে যাদের স্থায়ী কাজ আছে, মানে যারা স্থায়ী শ্রমিক, তাদের জন্য ঘর খুব বরাদ্দ আছে। এবং যারা হচ্ছে অস্থায়ী শ্রমিক, তাদের সেই রকম সুযোগ, হাউজিং এর সুযোগ সুবিধাটা সেই রকম ভাবে নেই। তারপরও বংশ পরম্পরায় দীর্ঘদিন ধরে যেহেতু চা বাগানে বসবাস করছে, সেহেতু চা বাগানের মানুষ সেখানে থাকতে পারছে। আর হচ্ছে আপনার এটা হচ্ছে বসবাসের অবস্থানটা, বসবাসের ঘরটা মনে করেন ধরেন একই ঘরে অনেক সদস্যরা একসাথে, অনেক পরিবারের সদস্যরা একসাথেই থাকছে, 4-5 জন, 4 পুরুষ বলতে পারেন। এবং সেখানে হচ্ছে আপনার নারীদের যে বিষয়টা, আমাদের চা শ্রমিক নারীদের যেমন নারীদের একটা আলাদা ওয়াশরুম বা আলাদা একটা সুন্দর একটা পরিবেশ
পড়াশোনার পরিবেশ মেয়েদের জন্য বা ভালো একটা জায়গা, সেটা কিন্তু চা বাগানের পরিবারগুলোতে ওরকম হয়ে উঠছে না। সেটা আপনার কাছে জানতে চাচ্ছেন। আপনি বললেন যে 3-4 পুরুষ ধরে বাস করছে, তো তাদের জন্য তো মানে জায়গা বা একটা বা দুইটা রুম হয়তো বা বরাদ্দ, আমার যতটুকু মনে করছি আর কি। তো সেখানে আসলে আপনি আলাদা, যে আপনি বললেন যে মেয়েদের যে স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা থাকে কিংবা অন্যান্য প্রসূতিকালীন সময়ে তাদের যতটুকু সেবা দরকার, যতটুকু আপনার জায়গায় স্থান দরকার, সেগুলি তো একটা বড় প্রতিবন্ধকতা আপনি যেটা বলছেন। এবং পাশাপাশি যদি আমরা দেখি স্বাস্থ্যগত সমস্যা, পাশাপাশি আপনি বললেন যে শিক্ষার জায়গাটা, চা বাগানের যারা নারীরা যারা কাজ করছেন সেই পরিবারগুলো থেকে কতজন বের হয়ে আসতে পেরেছেন ওখান থেকে? আসলে আপনি যেহেতু চা বাগানে বড় হয়েছেন, কিন্তু আপনি এখন যেমন ধরেন বাইরে কাজ করছেন, এরকম কতজন আমরা বলতে পারি যে চা বাগানে যারা ছিলেন, হয়তো আপনি নারীদের সঙ্গে সরাসরি কাজ করছেন, নারী শ্রমিক হিসেবে যারা কাজ করছেন তাদের মানে ছেলে মেয়েরা, বিশেষত মেয়েরা কতটুকু বের হয়ে আসতে পারে? জি, আমরা যদি মনে করেন, জানেন আপনি যে চা বাগানের মজুরিটা খুবই কম, এখন বর্তমানে 178 টাকা দিচ্ছে। ব্রিটিশ পিরিয়ডে খুবই কম টাকা দিত, মুদ্রা দিত। আর হচ্ছে পাকিস্তান পিরিয়ডে অল্প টাকা, এখন বাংলাদেশি যে পিরিয়ড চলছে তো এখন 178 টাকা মজুরি দেওয়া হয়। এই মজুরি থেকে চা শ্রমিক মেয়েরা বা ছেলেরা পড়াশোনা করছে খুবই কষ্ট করে, এবং যেখানে বললেন যে আপনার চিকিৎসা আর মানে প্রপার যে পুষ্টি থাকে না বাচ্চাদের, যে সেই পুষ্টিটা সেখানে পাচ্ছে না। তারপরেও ছেলে মেয়েদের স্বপ্ন আছে, এবং মা বাবারা উৎসাহ করে পড়াশোনার জন্য, যে তোমরা পড়াশোনা করো, ভালো কিছু করো, জীবনে ভালো কিছু হতে হবে। তো এটা আমাদের মানে পরিবারগুলো থেকে সবসময় থাকে, যে যেহেতু আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না, তো সেই হিসাবেই আমাদেরকে ওইভাবে বাসা থেকে বলে যে তোমরা ভালো চাকরি করতে হবে, ভালো কাজ করতে হবে, বাইরে যদি ভালো পাওয়া যায় আরোই ভালো। কিন্তু মেয়েদের জন্য একটু সমস্যা আছে, কেননা যে বাইরের সমাজের সাথে আমাদের তেমন একটা মানে মানে আমরা মিশতে পারি না, বা দেশের প্রচলিত যে সুযোগ সুবিধা, যেমন আইনের যে সুযোগ সুবিধা আছে বা অন্য জায়গা থেকে, সেটা আসলে ঠিক মতো বোধহয় পৌঁছতে পারছে না। আচ্ছা, এখন আমি একটু অ্যাডভোকেট তাজুল ইসলাম ওনার কাছে যেতে চাচ্ছি, যে আপনি তো এতক্ষণ শুনলেন যে চা বাগানের নারীরা বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন এবং তাদের আসলে সুরক্ষার জায়গাটা আমরা এখনো কোনোভাবে দিতে পারছি না। বিশেষত আপনার কাছে আমি আইনগত জায়গাটাই জানতে চাইবো, যে তারা আসলে কোন কোন মানে আইনে আমাদের কি কি সুবিধা দেয়া আছে বা তারা কোন কোন সুবিধা নিতে পারে না। ধন্যবাদ। প্রথম হচ্ছে যে আমাদের দেশে প্রায় 3 লক্ষ চা শ্রমিক আছে এবং 167টা 167 কমার্শিয়াল চা বাগান আছে। তো এই 3 লক্ষ চা শ্রমিকের মধ্যে প্রায় 75% হচ্ছে নারী, অর্থাৎ চা শ্রমিকের একটা গুরুত্বপূর্ণ অংশ 75% নারী। তো এই নারীদের যেটা তামান্না বললেন যে অনেক শোষণের মধ্যে দিয়ে যাচ্ছে এবং অনেক স্বাস্থ্যগত ঝুঁকির মধ্যে দিয়ে যাচ্ছে এবং অনেক শ্রম শোষণের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং বিষয়টা কিভাবে, আমি আগে আইনগত দিকটা একটু ব্যাখ্যা করি। আমাদের চা শ্রমিকদের বর্তমানে যে আইনগুলো রেগুলেট করে বা আমরা যেটা লয়ের ভাষায় নিয়ন্ত্রণ করছে, সেটা হচ্ছে আমাদের শ্রম আইন 2006 এবং এর অধীনে 2015 সালে একটা বিধিমালা, শ্রম বিধিমালা 2015, আরেকটা আইন এটা আগেও ছিল, পরে 2016 সালে এটাকে সংশোধন করছে, চা আইন 2016। মূলত এই তিনটা, আরো একটু ছোটখাটো কিছু আইন এটার সাথে রিলেট, কিন্তু এই তিনটা হচ্ছে বেসিক চা শ্রমিকদের ক্ষেত্রে। এখানে শ্রম আইনে আপনার চা শ্রমিকদেরকে এক ধরনের বৈষম্যমূলক ট্রিটমেন্ট করছে। কিভাবে ট্রিটমেন্ট করছে? প্রথম বলছে যে চা শিল্পটা একটা শিল্প প্রতিষ্ঠান। আমাদের আইনে যারা শ্রম আইনের সুবিধা নিতে চাইবে তাদেরকে আগে শিল্প প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করছে, সেটা 2-61 ধারা শিল্প প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করছে, অর্থাৎ চাটা একটা শিল্প প্রতিষ্ঠান। এখন কোন শিল্প প্রতিষ্ঠানে, প্রথম আসে আমি লিভের কথা বলছে, দেখুন একটা শিল্প প্রতিষ্ঠানে কোনো শ্রমিক যদি আপনার বছরে 18 দিনে একদিন অ্যানুয়াল পেইড লিভ নেয়, চা শ্রমিকদের ক্ষেত্রে
তাকে 22 দিনে একদিন দেয়। তাহলে দেখেন বিষয়টা কি ডিফারেন্স করছে। তারপরে হচ্ছে আরো কিছু ছুটি আছে, 10 দিনে পেইড লিভ হচ্ছে একদিন, চা শ্রমিকদের ক্ষেত্রে সেটা নাই। এই যে ডিফারেন্ট ট্রিটমেন্ট, এটা আইনে আছে। এখন এখানে বলা হচ্ছে যে এই শ্রম আইনে তাদেরকে এটা আর্গুমেন্ট যেটা যারা অপর পক্ষ মালিক পক্ষ আছেন যে এখানে শ্রমিকদেরকে কিছু বিশেষ সুবিধা হয় এই জন্য দেওয়া হয়, এই জন্য এই অধিকারগুলোকে কার্টেল করছে বা নিয়ন্ত্রণ করে। কিন্তু বিশেষ সুবিধাটা দেওয়ার কথা আইনে নেই, বিধিমালায় কিছু সুবিধা আছে, কিন্তু সেটা পর্যাপ্ত ভাবে বাস্তবায়িত। কি কি সুবিধা আছে বলতে, তাদের হাউজিং এর ব্যবস্থা করতে হবে, তাদের ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করতে হবে, এটা বিধিমালায় আছে, আমাদের যে শ্রম বিধিমালা 2015-তে। তারপর হচ্ছে তাদের স্যানিটেশনের ব্যবস্থা করতে হবে, তাদের আপনার পরিষ্কার পরিচ্ছন্ন এগুলোর ব্যবস্থা করার কথা বলছে, বলা আছে। কিন্তু আসলে বাস্তব তো আপনি শুনলেন তামান্নার কাছ থেকে। এখন কি সেই জায়গাটা, যেমন আমরা যখন দেখেছি বা যাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে চা শ্রমিকের জায়গায়, একটা বিষয় যেমন উনি বললেন যে অনেকগুলো সুবিধা নেই আমাদের আইনে, কিন্তু আমরা যখন তাদের সাথে কথা বলেছি, বিশেষ করে স্বাস্থ্যগত জায়গায় অনেক বড় যেটা প্রতিবন্ধকতা দেখতে পাই, যে আসলে ওনারা বলছেন চা বাগানগুলো অনেক দূরে দূরে, এবং ধরেন ওইখানে তাদের জন্য শুধুমাত্র পানি খাওয়ার ব্যবস্থাটাও অপ্রতুল বলা যায়, কিন্তু কোনো ধরনের আপনার সেখানে টয়লেট বা ওয়াশরুমের কোনো ব্যবস্থা নাই। এবং যদি ধরেন আমাদের নারীরা যখন, আপনারা জানেন যে মাসিক চলাকালীন সময়ে তারা যখন ওই সময় অনেক ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হন, আবার তাদেরকে ফিরে আসতে হয়, আবার কর্মক্ষেত্রে যেতে হয়, এই যে যাওয়া আসার ঝক্কি, অনেকটা দূরবর্তী জায়গায় তারা কাজ করেন মাঠে, সেখানে যে ধরনের সমস্যাগুলো আছে, সম্প্রতি আমরা দীর্ঘদিন কাজ করার ফলে এবং বাগানের মালিক এবং রেগুলেটরি অথরিটি যারা আছে ডাইফির সঙ্গে আমরা বিষয়গুলো নিয়ে যখন আলোচনা করেছি, তখন দেখা গেছে যে এখন বোধহয় ওনারা সপ্তাহে একদিন করে ছুটি পাচ্ছেন কোনো কোনো চা বাগানে। সব জায়গায় হয়তো বা হয়নি, হয়েছে কিনা আপনার জানা আছে কিনা আপনার থেকে জানবো। কিন্তু এই যে একটা মানে চলমান একটা সমস্যা, সেখানে আপনার কি মনে করছেন যে আসলে আমরা কি করতে পারি এই এই মুহূর্তে, আমাদের আসলে কি করণীয়, কোন জায়গায় আমরা পদক্ষেপ নেওয়া যায়? আসলে বিষয়টা এমন হচ্ছে যে আমাদের চা শ্রমিকরা, যেহেতু আইন নিয়ে কথা হচ্ছে, যে আপনি জানেন চা শ্রমিকদের মধ্যে শিক্ষার হারটা খুবই কম, তো আইন বিষয়ে আমাদের চা শ্রমিকরা খুবই মানে তেমন একটা সচেতন না, জানেন না। আচ্ছা। আর চলমান যে সমস্যাগুলো হচ্ছে, যে আপনার যেহেতু বাগানে পঞ্চায়েত সিস্টেম আছে, আর আমাদের চা বাগানে যে যারা শিক্ষিত আসছে তাদের মধ্যে লয়ারও মানে নেই বললেই চলে, মানে হাতে গোনা কয়েকজন আইনজীবী আছেন, কিন্তু যেরকম আইনজীবী থাকার কথা বা আইন নিয়ে আরো জানার কথা। হ্যাঁ, আচ্ছা, আরেকটা প্রশ্ন করতে চাই এই ক্ষেত্রে, তাতে হয়তো আমরা অ্যাডভোকেট তাজুল ইসলাম ওনার কাছে শুনবো যে কি করা যায়। পারিবারিক যে ধরনের সমস্যাগুলো হয়, নিশ্চয়ই আমাদের দেশে তো অনেকগুলো আইন আছে না, যে কোনো পারিবারিক বিরোধে আমরা যেগুলো মীমাংসা করি, তো চা বাগানের ক্ষেত্রে নারীরা কি এর সুবিধাগুলো নিতে পারছেন? আসলে আমি ছোটবেলা থেকে এখনো পর্যন্ত মানে দেখছি, আসলে এই বিষয়গুলো সম্পর্কে জানেই না, মানে এই যে পারিবারিক সহিংসতা, যৌন সহিংসতা, নানা ধরনের এই আইনগুলোর কোনো শব্দ মানে যে উচ্চারণ সেটাও বলতে পারবে না, এবং আইনগুলো সম্পর্কে কোনো ধারণাও নেই। শুধু জানে যে কোনো সমস্যা হলে পঞ্চায়েতকে বলতে হবে, বা ধরেন মার্ডার হলো, ধর্ষণ হয়েছে, বা কারোর জমি বড় ধরনের কিছু যদি হয়েছে, তো এটা হচ্ছে আপনার থানায় গিয়ে অভিযোগ করতে হবে, এতটুকু জানে। কিন্তু আরো কিছু যে পরিবারের ভিতরে যে যে বিষয়গুলো, পারিবারিক আইন, এই অন্য আইনগুলো সম্পর্কে অতটা ধারণা নেই। মানে থানায় গিয়ে কি ওনারা প্রতিকার নিতে পারছেন এই ধরনের ব্যবস্থাগুলোতে? থানায় আসলে চা শ্রমিকদের, আমাদের জানেন আপনার অর্থনৈতিক সমস্যা আছে, প্লাস হচ্ছে ভাষাগত কিছু সমস্যা আছে, এবং অনেকে হচ্ছে চা শ্রমিকদের কথা ধৈর্য ধরে অনেকে কিন্তু কথাও শুনতে চায় না, এটাও একটা সমস্যা। তো আপনার এগুলো হচ্ছে কি ভাষাগত কারণে যে বুঝতে পারছে না বা এরকম কিছু, নাকি মনে করছেন যে যেহেতু তারা একটু প্রান্তিক জনগোষ্ঠী, যাচ্ছেন এক জায়গা থেকে, সেখানে তাদের অ্যাক্সেস মানে সুযোগটা এখনো অত হয়ে ওঠেনি? ঘটনা হইতে যদি আপনি ধরেন কেউ যদি অনেক সময় গাছ চুরির মামলাও, গাছ চুরির ইয়েতেও মামলা দায়ের করে, তারপর অনেকে ধরে মারামারি হলো ভাই ভাই বা পরিবারে, তখন মার্ডার যদি হয়, তো
মানে ওইখানটায় হচ্ছে আপনার ধরেন পুলিশ তো গিয়ে ধরে নিয়ে আসলো, কিন্তু বসে যে সুন্দর করে মানে গুছিয়ে বিষয়টা আরো নিয়ে আসা তদন্তের মাধ্যমে অত ভালোভাবে ওরা প্রকাশ করতে হয় পারছে না, না, মানে ব্যাখ্যা করতে প্রকাশ পারছে না। করতে পারে না। আমাদের চা শ্রমিকরা খুবই সহজ সরল, মানে নিজের কথা বলতেও পারে না যে সে করেছে কি করে নাই বা এরকম কোনো ধরনের, মানে বলতে গিয়ে আমাদের দ্বিধাবোধ মনে করে। আর বাংলা ভাষা সঠিকভাবে আমাদের উচ্চারণটা, ভাষাগত উচ্চারণটা একটা বিষয় আছে, আর ইকোনমিক একটা বিষয় আছে, যার কারণে অনেক মামলাগুলো পুলিশ পর্যন্ত মানে গিয়ে যে করবে এই সাহসটুকু পায় না। যদি কোনো চা বাগানের মেয়ে যদি ধর্ষণের শিকার হয়ে যায়, তার মা বাবা ওইভাবেই মেয়েটাকে নিয়ে বাসায় থাকে, মানে মুখ লজ্জায় যায় না, বা কোনো মানে আমাদের যে প্রচলিত আইনে ধরেন কেউ যদি সাজেশনও করে যাওয়ার জন্য, তো সে চিন্তা করে যে উকিলকে টাকা দিতে হবে, বা ওই এই থানা থেকে সিমল থানা থেকে মৌলভীবাজার থানায় যেতে হবে, বা ঢাকায় যদি কেস ট্রান্সফার হয়ে যায়, এইগুলো নিয়ে আর মানে এই অল্প টাকায় 170 বা 78 টাকায় সে নিজের পরিবার চালাবে না, ওই একটা কেস নিয়ে চলাচল করবে। আবার মেয়েকে বিয়ে দেওয়ার চিন্তাতেও কিন্তু এই জিনিসগুলো আর চা শ্রমিকরা সহ্য করে থেকে যায়, মানে ওটা কোনো না কোনোভাবে ডিফিউজ মানে হয়ে যায়। মানে সাধারণ তখন আর এই জিনিসটা নিয়ে কেউ আর অত বিশেষ মানে নাড়াচাড়া করে না বিষয়টা নিয়ে, মানে দেবে যায় জিনিসগুলো, বড় বড় বিষয় দেবে যায় বাগানের ভিতরে। এই ক্ষেত্রে আমি অ্যাডভোকেট তাজুল ইসলাম আপনাকে একটু বলতে চাই যে এই যে শুনলেন যে আমাদের যে প্রচলিত আইনে যে সুরক্ষাগুলো আছে, সেই জায়গা থেকে ওনারা কিভাবে এর সুবিধা পেতে পারেন, বা আইনগত সহায়তাটা আমরা কিভাবে দিতে পারি তাদেরকে? ধন্যবাদ। ওনারা তামান্না যেটা বললেন যে মেজর যে 3টা কারণ বা 4টা কারণ, যে কারণে শ্রমিক, নারী শ্রমিক বা অন্যান্য শ্রমিকরা তাদের আইনগত সুরক্ষার জন্য যেতে পারে না। মেজর কারণ হচ্ছে যে বলছে যে তাদের মজুরি কম, 178 টাকা মজুরি। এটা নিয়ে তো অনেক কথা হয়েছে, কিন্তু আমি এই প্রসঙ্গে একটু বলতে চাচ্ছি। দেখেন, আমাদের শ্রম আইনে মজুরি নির্ধারণের জন্য মিনিমাম ওয়েজ বোর্ডের বিধান আছে, আইনে স্পষ্ট আছে। কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে চা শ্রমিকদের মজুরি নির্ধারণের ক্ষেত্রে সেই ওয়েজ বোর্ড কাজ করে না। কে কাজ করে? চা শ্রমিকদের মজুরি নির্ধারণের ক্ষেত্রে চা বোর্ড, তারপরে চা শ্রমিক ইউনিয়ন এবং মালিক পক্ষ, তারা মিলে একটা চুক্তি করে মজুরিটা ঠিক করে। সেখানে গভর্নমেন্টের আইনের বিধান থাকা সত্ত্বেও ওইটা কার্যকর হচ্ছে না চা বাগানে। 2 নম্বর আরেকটা যেটা যে প্রসঙ্গটা একেবারে আইনে ভিন্নভাবে এই চা শ্রমিকদেরকে দেখছে, অর্থাৎ বৈষম্যমূলক ভাবে দেখছে। কি দেখছে? দেখেন যে আমাদের চা শ্রমিকের যে পার্মানেন্ট করার, মানে আপনার টেম্পোরারি থেকে পার্মানেন্ট করার একটা বিধান আছে আমাদের শ্রম আইন, যে 3 মাস যদি সে টেম্পোরারি কোনো শিল্প প্রতিষ্ঠানে কাজ করে 4 মাসের সময় তাকে পার্মানেন্ট করতে হবে। কিন্তু মানে চা বাগানে গিয়ে আমি দেখেছি যে বেশিরভাগই তারা টেম্পোরারি শ্রমিক রাখে, অনেক দিন ধরে টেম্পোরারি শ্রমিক রয়েছে। আইনের বিধান আছে তো তাদেরকে 3 মাস পরে তাদেরকে পার্মানেন্ট করতে হবে। তারা কেন পার্মানেন্ট করে না? কারণ ওই যে আইনে অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে, তাকে মজুরি কম দেওয়া যায়, তারপর অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। এখন প্রশ্ন হচ্ছে যে তারা আইনগত সুরক্ষা পাওয়ার ক্ষেত্রে আমাদের যে বিদ্যমান আইনি কাঠামো আছে, সেই কাঠামোতে তারা প্রতিকার পাওয়ার ক্ষেত্রে যে চ্যালেঞ্জ, 1 নম্বর যে চ্যালেঞ্জ তো অর্থনৈতিক চ্যালেঞ্জ। আমার যেই অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে, কিন্তু আমার যেটা অ্যাক্সেস টু জাস্টিসের যে কাঠামো, এই থানা, কোর্ট, আইনজীবী, এই যে কাঠামো, এই কাঠামোতে প্রবেশের সক্ষমতা তাদের নেই। কারণ এক হচ্ছে অর্থনীতি, কিন্তু সরকার এবং বেসরকারি অনেক সংস্থা কাজ করছে, তারা আইনগত সহায়তা। আমি সেই জায়গায় যাচ্ছি যে এই যে সরকারি যে কাঠামোগুলো প্রোঅ্যাক্টিভ আছে, বিশেষ করে সরকারি আইনগত সহায়তা এবং বেসরকারি সংগঠনের আইনগত সহায়তা কার্যক্রম আছে। সরকারি আইনগত সহায়তা কার্যক্রম আছে, ইউনিয়ন কেন্দ্রিক পর্যন্ত কমিটি আছে। জেলা পর্যায়ে যে ডিলার যেটা বলি, সেটা অনেক ক্ষেত্রে এখন অনেক ক্ষেত্রে অফিস আছে বা এটা অ্যাক্টিভ হচ্ছে। কিন্তু এই চা শ্রমিকগুলো সেই জেলায় গিয়ে অভিযোগটা করার মতো সক্ষমতা নেই। ইউনিয়ন পরিষদের এবং উপজেলা পরিষদের যে কমিটি আছে, ইউলাক, এগুলো অ্যাক্টিভ না। এখন তাহলে মানে আমার সরকারি লিগ্যাল এইড যদি বাগানে এসে এই সেবাটা দেওয়ার ব্যবস্থা করতে পারে,
জি। বা পাইলটিং ভাবে যে বেসরকারি সংগঠনগুলো আছে যদি করতে পারে। সেগুলো যদি বাগানে এসে এই পাইলটিং করে তাদেরকে লিগ্যাল এইড দিতে পারে। লিগ্যাল এইড দেওয়ার আগেই প্রয়োজন হচ্ছে যেটা তাহলে লিগ্যাল হয়তো লিটারেসি, awareness গুলো জানলে লিগ্যাল লিটারেসি, তাদের অ্যাওয়ারনেসের লেভেলে এই যে শ্রম আইনে যতটুকু অন্তত তাদের অধিকার স্বীকৃতি আছে এগুলো যদি চা শ্রমিকরা জানে তাহলে একটা জায়গায় তাদের অধিকার সুরক্ষা করা যায়। একটা অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন অ্যাডভোকেট তাজুল ইসলাম, যে আমরা যদি চা বাগানে গিয়ে আসলে সেবাটা দেওয়া যায় তাহলে আমার মনে হয় যে পারিবারিক সহিংসতা, যৌন সহিংসতার জায়গায় অনেক প্রতিকার ওনারা পাবেন, এবং আমরা আসলে সামাজিক সুরক্ষা বলা যে সরকারেরও যে আছে ওখান থেকেও কিন্তু আমরা সুবিধাগুলো দিতে পারবো। তো আমাদের সেই জায়গা থেকে আমরা কি করতে পারি, আমি সবশেষে আসলে আপনাদের কাছ থেকে একটু সুপারিশ নিব। তো আমার না, আপনি যদি শুরু করেন। আমি মনে করি যে সরকারি বা বেসরকারি যে যারা আইন সহায়তা দিয়ে থাকেন তাদের হচ্ছে আপনার পিছিয়ে পড়া প্রান্তিক দলিত চা শ্রমিকদের নিয়ে মানে আইন বিষয়ে মানে মানে খুব মানে ভালো একটা বড় ধরনের উদ্যোগ নেওয়া দরকার, যে আসলে এই জনগোষ্ঠী সহজে কিভাবে তার যদি কোনো সহিংসতা হয় তার পরিবারে বা তার জমি বা তার কোনো মেয়ের প্রতি বা তার কোনো ছেলের, আপনারা কিছুদিন আগে শুনেছেন একটা রবিদাস ছেলে আপনার একটি এলাকায় ওকে মেরে ফেলা হয়েছে। তো তারা যাতে সহজে বলতে পারে মানে কিভাবে কথাটা বলবে, তাদের ভয়েস রেজের একটা তাদের দাবিগুলো, জায়গা, তাদের অধিকারের যে নাগরিক হিসাবে তারা যে মানে তারা নাগরিক হিসেবে যে সুবিধা পাবে সেই জায়গা থেকে তারা কাজ করতে পারে। প্রতিটা আপনার সেটা আরবানের দলিত জনগোষ্ঠী হোক বা প্রান্তিক চা জনগোষ্ঠী হোক, আমি শুধু আইনগত জায়গায় না, আপনার কাছে অন্যান্য বিষয়গুলো একটু সুপারিশ চাইবো, যে অন্য জায়গা থেকে শুধু আইনগত সুরক্ষা দিলেই তো তার সামাজিক সুরক্ষার সবকিছু হচ্ছে না, তার স্বাস্থ্যগত, তার শিক্ষার জায়গায় অন্য জায়গাগুলোতে আমরা কিভাবে তাদেরকে মানে একসাথে আনতে পারি সেই জায়গাটা যদি একটু বলেন। আমি যেটা মনে করি যে বর্তমান যে যুগ চলছে এই সময় যদি একটি জনগোষ্ঠী পিছিয়ে থাকে তাহলে আমাদের সার্বিক যে আমাদের দেশের যে আমরা উন্নয়নের চিন্তা করছি সেটা কিন্তু হবে না। এখন এসডিজি বাস্তবায়ন আপনারা জানেন বাস্তবায়নের লক্ষ্যে নামছে, তো পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে রেখে আসলে এসডিজি গোল বাস্তবায়ন হবে না। আমরা পিছিয়ে পড়া বলতে চাই না, আমরা আসলে প্রান্তিক জনগোষ্ঠী যারা কিনা অনেকগুলো কারণে হয়তো আরো সামনের দিকে আমরা আনতে পারছি না, বা সেটা আমরা সমানভাবে আসলে একই ধারায় মূল ধারায় নিয়ে আসতে হবে আমাদের সার্বিক যদি আমরা কল্যাণ চাই। তো আমি মনে করি আপনার প্রতিটা ক্ষেত্রে, যেমন আপনার স্বাস্থ্য খাত বলেন, শিক্ষা, তারপরে হচ্ছে আপনার এই যে বাল্য বিবাহ বন্ধ, আর্লি ম্যারেজ যাতে না হয়, তারপরে চিকিৎসা সেবা, তারপর হচ্ছে আপনার চাকরির ক্ষেত্রে প্রবেশাধিকার, হায়ার এডুকেশন উচ্চ শিক্ষা, তারপর হচ্ছে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের কাজ। যেমন আমাদের চা বাগানে অনেক ছেলেমেয়েরা এখন কিন্তু লেখাপড়া করছে কিন্তু তাদের সেরকম কোনো স্কিল তৈরি হচ্ছে না যে স্কিল করে সে স্কিল দক্ষতা অর্জন করে কোনো জায়গায় একটা চাকরিতে জয়েন করতে পারবে। সে শুধু এডুকেশন নিচ্ছে কিন্তু সে কোনো কাজ জানে না। তো কাজের মানে শিক্ষার জন্য বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো যাতে চা বাগানে গিয়ে ছেলেমেয়েদেরকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করে তাদেরকে এইরকম প্রশিক্ষণ দেয় যে কোনো একটা কাজে যাতে তারা যুক্ত হতে পারে, সেটা সেলাইয়ের কাজ হোক বা কম্পিউটার বা ধরেন আপনার অফিসিয়াল কিছু কাজ আরো হতে পারে। এখন কর্পোরেট সেক্টরে অনেক ধরনের কাজে যুক্ত হতে পারে আমাদের ছেলেমেয়েরা। তখন দেখবেন আমাদের যে চা বাগানের যে সমস্যাগুলো আছে অর্থনৈতিক কিছুটা কমে আসবে, অতটাও না। কারণ আপনি পুরো বাংলাদেশে প্রায় 10 লক্ষ চা জনগোষ্ঠী, তার মধ্যে সিলেট, চট্টগ্রাম অঞ্চলে প্রায় এই যে জনগোষ্ঠী বিভিন্ন জাতি সম্প্রদায়ের লোক বসবাস করছে, এবং তারা বিশেষ করে শিক্ষা এবং এই যে আপনার চাকরির ক্ষেত্রে কিন্তু পিছিয়ে আছে। ধন্যবাদ তামান্না। আমরা একটু অ্যাডভোকেট তাজুল ইসলাম, আপনার যদি শেষ সুপারিশ দেন। না, আমার সুপারিশ হচ্ছে যে এখনো এক ধরনের মনস্তত্ত্ব আছে যে চা বাগানের ব্যক্তিরা বা যে লোকজন চা বাগানের সাথে যুক্ত তারা চা বাগানের গণ্ডির মধ্যে থাকবে, এবং যারা বাগান মালিকের এক ধরনের অলিখিত একটা ধারণা আছে যে তাকে এই বাগানের মধ্যেই থাকতে হবে। এই জায়গাটা আগে ভাঙতে হবে, কারণ এইটা বাংলাদেশ এবং তারা বাংলাদেশের নাগরিক বিধায় তারা বাংলাদেশের সকল নাগরিক অধিকার প্রাপ্য। এবং এই যে আমার প্রায় 40টা বাংলাদেশ সরকারের মন্ত্রণালয় আছে এবং 40টা মন্ত্রণালয় বিভিন্ন সেবা দিয়ে থাকে, এই প্রত্যেকটা সেবারই হিস্সা একজন চা শ্রমিকের আছে। এই চিন্তা থেকেই আমার সেবাগুলো ওই চা বাগান কেন্দ্রিক গিয়ে পৌঁছাতে হবে।
সেটা আইনগত সহায়তা হোক, সেটা থানার সেবা হোক। থানার তো একটা সেবা প্রদান করে, সেইটা প্রয়োজনে ওই বাগানে গিয়ে চৌকি স্থাপন করবে থানার জন্য। তারপরে হচ্ছে আপনার স্বাস্থ্য তো অ্যাক্সেসে দিচ্ছে না অনেক ক্ষেত্রে। আমরা রিপোর্ট দেখলাম যে স্বাস্থ্যের অ্যাক্সেস দিচ্ছে না ওইখানে স্বাস্থ্যগত বিভিন্ন কাজ করার জন্য। তো এই জায়গাগুলো, ব্যারিয়ারগুলো ভাঙতে হবে, এটাই হলো মূল আমার পরামর্শ। ধন্যবাদ। আজকের আলোচনায় অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসলো, যেরকম আমরা কোথায় প্রতিবন্ধকতাগুলো হচ্ছে, বৈষম্যমূলক আইনে যে সংস্কার প্রয়োজন এবং যে সরকারি পরিষেবাগুলো আছে সেগুলো যদি আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারি চা বাগানে গিয়ে, তাহলে হয়তো অনেকগুলো সমস্যার কিছুটা মোকাবেলা আমরা করতে পারবো। ধন্যবাদ অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং ধন্যবাদ তামান্না আমাদেরকে সময় দেওয়ার জন্য। আবার দেখা হবে আপনাদের সাথে।